হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের ডাব্লিউবিসিএসের প্রস্তুতি একদম তুঙ্গে রয়েছে। আমরা সবাই জানি যে কোনো পরীক্ষা, বিশেষ করে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি বা মাস্টার কি হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে পিওকিউ অ্যানালাইসিস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-এর কিছু কোশ্চেন নিয়ে। আগেরবারের ডাব্লিউবিসিএস মানে 2023-এ যেটা হয়েছিল সেটার কোশ্চেন কিন্তু সচরাচর যে অন্যান্য বছর যে কোশ্চেন আসে সেটার থেকে কিন্তু একটু আলাদা ছিল। যাই হোক, আমরা একে একে কোশ্চেনগুলো দেখে নিব। ফার্স্ট কোশ্চেন, কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়? অপশন এ লর্ড ডাফরিন, অপশন বি এম.এ. জিন্না, অপশন সি শাহ সৈয়দ আহমদ খান, অপশন ডি লর্ড কার্জন। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি শাহ সৈয়দ আহমদ খান। শাহ সৈয়দ আহমদ খান ভারতীয় জাতীয় কংগ্রেসের তীব্র বিরোধিতা করেছিলেন এবং তিনি মন্তব্য করেছিলেন যে কংগ্রেস হলো বাস্তবে একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের স্ক্রিনে রয়েছে, শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি? অপশন এ রয়েছে গুরু রামদাস, অপশন বি রয়েছে গুরু হরগোবিন্দ, অপশন সি রয়েছে গুরু গোবিন্দ এবং অপশন ডি রয়েছে গুরু তেগ বাহাদুর। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি গুরু গোবিন্দ। তিনি খালসা শিখ ধর্মের দশম এবং শেষ মানবগুরু। 1999 সালে তিনি পবিত্র খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন। গুরু রামদাস কে ছিলেন? তিনি ছিলেন শিখ ধর্মের চতুর্থ গুরু। তিনি অমৃতসর শহরটির প্রবর্তন করেছিলেন। গুরু হরগোবিন্দ কে ছিল? হরগোবিন্দ ছিল শিখ ধর্মের ষষ্ঠ গুরু। তিনি শিখদের মধ্যে প্রথম সামরিক ঐতিহ্যের সূচনা করেন এবং অকাল তখত প্রতিষ্ঠা করেন। এবং শেষে লিখে দেব আমরা গুরু তেগ বাহাদুর সম্বন্ধে। তিনি ছিলেন শিখ ধর্মের নবম গুরু এবং গুরু গোবিন্দ সিং এর পিতা। মোগল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে তাকে দিল্লিতে শিরচ্ছেদ করে শহীদ করা হয়েছিল। আমরা এটা এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি যাতে পরীক্ষায় এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখো তোমরা রয়েছে, ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল? অপশন এ নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য, অপশন বি ভৌমদিকারীদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য, অপশন সি রয়েছে সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা সরানোর জন্য এবং অপশন ডি রয়েছে তাভাঙ্কার রাজ্যের প্রশাসনের গণতন্ত্রীকরণের জন্য। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন এ নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য। কেরলের তাভাঙ্কার, বর্তমানে যেটা ত্রিবাঙ্কুর, অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে এটি ছিল একটি অহিংস আন্দোলন। এর মূল উদ্দেশ্য ছিল নিম্নবর্ণের বা দলিত সম্প্রদায়ের মানুষদের ভাইকম মহাদেব মন্দিরের আশেপাশের রাস্তা ব্যবহার করার এবং মন্দিরে প্রবেশের অধিকার অর্জন করা। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 1940 সালের অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন অপশন এ সি রাজা গোপালাচারী, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অপশন ডি রয়েছে জে.বি. কৃপালিনী। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন বি বল্লভভাই প্যাটেল। আমরা এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব। 1907-এ কংগ্রেসে প্রথমবার ভাঙ্গনের পর 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙ্গন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হলো অপশন এ লখনৌ চুক্তি, অপশন বি মন্টেগু বিবৃতি, অপশন সি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে 1917 সালে যেটা হয়েছিল এবং অপশন ডি রয়েছে ওপরের বি এবং সি উভয় কারণের জন্য। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি বি এবং সি উভয় কারণের জন্য, অর্থাৎ মন্টেগু বিবৃতি এবং জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শ্রীমতী অ্যানি বেসান্তকে নির্বাচন করার ঘটনাকে কেন্দ্র করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিতের মধ্যে কে পরপর 6বার
বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? অপশন এ রয়েছে জওহরলাল নেহরু, অপশন বি রয়েছে দাদাভাই নৌরোজি, অপশন সি রয়েছে আবুল কালাম আজাদ এবং অপশন ডি রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ 1940 থেকে 1946 পর্যন্ত টানা 6 বছর কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন হচ্ছিল এবং জাতীয় যে ভারত ছাড়ো আন্দোলন যে ছিল তখন এই গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত না হয়নি, এই জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে তিনি সভাপতিত্ব পদে প্রতিষ্ঠিত ছিলেন। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? অপশন এ রয়েছে ফিরোজ তুগলক, অপশন বি রয়েছে বহলোল খান লোদি, অপশন সি রয়েছে ইব্রাহিম লোদি এবং অপশন ডি রয়েছে সিকান্দার লোদি। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি ইব্রাহিম লোদি। তিনি ছিলেন লোদি রাজবংশের শেষ রাজা এবং সমগ্র দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান। 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের কাছে পরাজিত ও নিহত হন। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। দিল ই ইলাহি এর প্রবর্তন কে করেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি রয়েছে দেখো শাহজাহান। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আকবর। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। মাত্র 35 বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন অপশন বি রাসবিহারী ঘোষ, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি আবুল কালাম আজাদ এবং অপশন ডি রয়েছে লালা লাজপত রায়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি আবুল কালাম আজাদ। 1923 সালে দিল্লির বিশেষ অধিবেশনে মাত্র 35 বছর বয়সে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হিসেবে নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হলো অপশন এ পূর্ব বাংলা এবং বাংলা, অপশন বি পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, অপশন সি পূর্ব বাংলা এবং আসাম এবং লাস্ট অপশন ডি রয়েছে কিন্তু পূর্ব বাংলা এবং উত্তর বাংলা। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পূর্ব বাংলা এবং আসাম। এই নতুন প্রদেশটির রাজধানী ছিল ঢাকা এবং এর অন্তর্ভুক্ত ছিল আসাম, পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।